ইসকন নিষিদ্ধের যে দাবি উঠেছে তারা সাম্প্রতিককালে যা করেছে এবং তাদের যা কীর্তিকলাপ, তাদের যা ইতিহাস, তাদের জন্ম, বিভিন্ন দেশে তাদের তৎপরতা, এই সব কিছু সম্পর্কে মানুষের ধারণা খুব কম ছিল। কারণ এই সংগঠনটি বাংলাদেশে যেভাবে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, 2007 সাল থেকে তারা বাংলাদেশে কাজ শুরু করেছে। এরই মধ্যে বাংলাদেশের 8টা বিভাগে 77টি কেন্দ্র আছে তাদের, যেগুলোকে তারা মন্দির বলে। এবং তারা ধর্মের আবরণে যা করে বিভিন্ন দেশে, অনেক দেশে তাদেরকে এইসব তৎপরতা করতে দেওয়া হয় না। সিঙ্গাপুরের মতো দেশে একেবারে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়াতেও তাদের বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আমেরিকাতে নিউ ইয়র্কে তাদের মূল কেন্দ্র, হেড অফিস, সেখান থেকে সব কিছু পরিচালনা করা হয়। ভারতে ইসকনের যে তৎপরতা এবং ভূমিকা, সেটি নিয়েও কিন্তু বিতর্ক আছে। ইসকন তারা ধর্মীয় প্রতিষ্ঠান বলে, নিজেদেরকে ধর্ম প্রচার করে এবং অহিংস নীতিটিতি কথা এগুলো বলে, কিন্তু তারা বাংলাদেশে গত 16 বছর যেভাবে কাজ করেছে, সরকারি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে তারা বেড়ে উঠেছে, এখন তাদের যে রূপটা আমরা দেখছি, এটা মোটামুটি স্পষ্ট যে তারা কোনো ধর্মীয় সংগঠন না, তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের হিন্দু মুসলমান বহু বছর ধরে আপনার পারস্পরিক শান্তি বজায় রেখে অসাম্প্রদায়িকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ভারতে হিন্দু মুসলমানদের যে বাস্তবতা এবং সাম্প্রদায়িক দাঙ্গার যে ইতিহাস, সেই তুলনায় বাংলাদেশ 100,000 গুণ ভালো। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমান দাঙ্গা বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে লাগানোর চেষ্টা করা হয়েছে, অভ্যন্তরীণ বা বাইরের ইন্ধনে, কিন্তু সেরকম দাঙ্গা কখনো হয় নাই। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আপনি যদি সাম্প্রতিককালের বা গত 10, 15, 20 বছরের বিভিন্ন ঘটনা আপনি পর্যালোচনা করেন, প্রত্যেকটা ঘটনার পেছনে কুরাজনীতি ছিল, রাষ্ট্রের, দলের, সরকারের, কখনো কখনো পাশের দেশের, ভারতের। এছাড়া স্বাভাবিকভাবে এই দুই ধর্মের মানুষের মধ্যে কোনো বিরোধ, কোনো সাম্প্রদায়িকতা, দাঙ্গা ইতিহাস আমাদের নাই। এই সংগঠনটি গত 16 বছর যেভাবে আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় তৎপর থেকেছে, বেড়ে উঠেছে, এগুলোর দিকে মানুষের খুব একটা নজর ছিল না। আমরা সাম্প্রতিককালে তাদের সম্পর্কে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে অনেক তথ্য দেখেছি এবং আস্তে আস্তে তারা আলোচনা এসেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চট্টগ্রামের এই হত্যাকাণ্ডের আগে তারা হঠাৎ করে এই সময় এই পরিস্থিতিতে যেভাবে তারা মাঠে নামলো, তৎপর হলো এবং যেই ধরনের বক্তব্য দিল, এবং তাদের এসব তৎপরতা এবং বক্তব্যের প্রেক্ষিতে ভারতের যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে মনে হয় যে এটা এক ধরনের সাজানো পাতানো, মানে তারা এখানে এই ধরনের কাজ করবে, এটাকে রংচং লাগিয়ে ভারত এভাবে বলবে। বাংলাদেশে যা কিছু ঘটছে গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত, সেটি ধর্মীয় বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, অন্য যে কোনো বিষয় হোক একটা দেশের, তার প্রত্যেকটার ব্যাপারে ভারত, বিজেপি এবং ভারতের যে উগ্র হিন্দুবাদী ব্যক্তি, সংগঠন, দল, সরকার, তাদের যে অবস্থান, প্রতিক্রিয়া, এমনকি গণমাধ্যম, মূলত গণমাধ্যম, তারা এগুলো উস্কে দেয়, সত্যের ধারে কাছে নাই, যাচ্ছে তাই তারা প্রচার করছে, যাচ্ছে তারা বলছে, এমন সব বক্তব্য সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে আমরা শুনছি। এটা কোনো সভ্যতা মধ্যে পড়ে না, ন্যূনতম ভদ্রতা কাণ্ডজ্ঞানের মধ্যে পড়ে না, সত্যতা, বাস্তবতা কোনো ধারে কাছে নাই, এরকম একটা অবস্থান। তার মানে হচ্ছে যে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ভেতরে ওই পরাজিত বা পতিত শক্তির যে নানা রকমের তৎপরতা, বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, তার সাথে ভারতের যে উস্কানি এবং তৎপরতা, হুমকি ধামকি, সব কিছু মিলিয়ে এটা সবাই বুঝতে পারে যে বাংলাদেশের এই পরিবর্তনটা, এই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের বিদায়টা এবং তাদের বিরুদ্ধে যত রকমের অভিযোগ, দুর্নীতি, দুঃশাসন থেকে শুরু করে সেগুলোর বিচার আচারের যে তৎপরতা বা উদ্যোগ, এটাকে নস্যাৎ করে দেওয়ার একটা যৌথ চেষ্টা হচ্ছে। যৌথটা কি? ওইদিকে ভারত সরকার, ভারতের সরকারি দল, আর এখানে যারা পরাজিত এবং আপনার ক্ষমতাচ্যুত হয়েছে তারা মিলে এই কাজটা করার চেষ্টা করছে। এবং এই ঘটনাগুলোর ধারাবাহিকতাই হচ্ছে চট্টগ্রামে ইসকনের ঘটনা, আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা, এবং এর শাখা প্রশাখা মিলছে। আপাতত শেষ করি, আপনি বলছিলেন যে কী হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি। গত 3 মাসের বেশি সময় ধরে যত ঘটনা ঘটছে এগুলো সবাই জানে, গণমাধ্যমের সুবাদে, সামাজিক মাধ্যমের সুবাদে বা নিজ চোখে দেখেও মানুষ জানছে। কিন্তু কেন ঘটছে তার পেছনে প্রত্যেকটারই তদন্ত করে হয়তো সঠিক তথ্য জানা যাবে, কিন্তু মোটামুটি যা জানা গেছে তাতে এটুকু বোঝা যায় যে সরকারকে, দেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের এই পরিবর্তনটাকে ধ্বংস করা এবং ভালো কিছু করার যে চেষ্টা মানুষের মধ্যে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে, ভালো দিকে যাত্রা করার যেই রাস্তাটা তৈরি হয়েছে, সেটাকে রুদ্ধ করার একটা চেষ্টা হচ্ছে ভারতের সহযোগিতায়, নানান অপশক্তির মাধ্যমে। এটা আমরা ভারতকে বলছি কাছের শক্তি, তাদের দ্বারা আমরা বেশি আক্রান্ত, গত 16 বছর তাদের কবলে ছিলাম, কিন্তু এর চেয়ে বাইরের শক্তিও তো থাকতে পারে, দূরের সংগঠন, দূরের দেশত শক্তিও তো আছে, তারাও নানানভাবে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে আপনাকে যদি একটু প্রশ্নটা করি, এই যে নিষিদ্ধর ব্যাপারে অনেকে থেকে দাবি তোলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবির বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, এবং হাইকোর্টের রাষ্ট্রপক্ষ যেটি বলেছে যে এটি টপ প্রায়োরিটি দিয়ে সরকার দেখছে। এই বিষয়টিকে কিভাবে দেখেন যে একটি সংগঠনকে নিষিদ্ধের বিষয়ে? আপনি জানেন কিনা এই সংগঠনটি যে বাংলাদেশে কাজ করে, তারা যে অপারেশন চালায় বা তারা যে এত বছর ধরে তৎপর আছে, সারা দেশে বিস্তৃতি লাভ করেছে, তাদের কোনো বৈধতা আছে?
তারা একটা সংগঠন, তাদের সংগঠনের ধরন যদি আমরা দেখি, এটা এক ধরনের এনজিও বলা যায়। তো এনজিও হিসেবে যদি অপারেট করতে হয় তাহলে তো আপনাকে নিবন্ধন নিতে হবে, সরকারের আইন কানুন বিধি এগুলো মেনে চলতে হবে। তাদের কি সেই বৈধতা আছে, নিবন্ধন আছে, অনুমোদন আছে? আমার জানা মতে নাই। তাহলে অবৈধভাবে একটা সংগঠন এভাবে কাজ করবে এবং যে সংগঠন রাজনীতি ধর্মের আড়ালে রাজনীতি করবে, এবং সেটা কি রাজনীতি? হিন্দুত্ববাদী রাজনীতি, বিজেপি আরএসের রাজনীতি, উগ্রবাদী রাজনীতি, বাংলাদেশের স্থিতিশীলতা, ধর্মীয় সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা নষ্ট করার রাজনীতি, আমাদের যেই যা কিছু শুভ সেগুলোকে ক্ষতি করার রাজনীতি, তো সেটাকে নিষিদ্ধ কেন করা হবে না? আদালত সরকারের উপর ছেড়ে দিয়েছে, মানে হচ্ছে সরকার তার নির্বাহী আদেশে এই সিদ্ধান্তটা নেবে, এবং নিশ্চয়ই সরকার সকল রাজনৈতিক দল এবং অন্যান্য পক্ষের সাথে আলোচনা করে জনমত যেদিকে মানুষের ভালো কোনটা হয়, তাদের বিভিন্ন অপকর্ম, গত 16 বছর তাদের নাম ধাম আমরা শুনি নেই, তাদের সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু বেড়ে উঠেছে, বড় হয়েছে, এবং কত রকমের অপকর্ম, অন্যায়, অপরাধ তারা করেছে, এগুলো কিন্তু গণমাধ্যমে আসছে। যেই ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে এত কিছু হলো, তার কি কি অপকর্ম, তার কি স্বভাব চরিত্র, তাকে কেন আমরা বুঝছি যে সকল অপরাধকে তখন আড়াল করা হতো, পৃষ্ঠপোষকতা করা হতো, তাদেরকে লালন পালন করা।